কাজ করতে পারবে, তার কি কি জানা লাগবে, সুবিধা, রুলস রেগুলেশন সবকিছু এই মডিউলের মধ্যে পাবো এবং সেগুলি পড়ানো হয়েছিল আমাদেরকে। একটা সিভিএলএম এর কয়টা অংশ আছে, অর্থাৎ একটা সিভিএলএম যখন লেখা হয় তখন কয়টা অংশ নিয়ে গঠিত হয় সেটা আলোচনা করে দিয়েছিল। মূলত 5টা অংশ নিয়ে এটা একটা সিভিএলএম গঠিত হয়। সেটার মধ্যে ইনফরমেশন, সেল চেক, অ্যান্সার কি, জব শিট, স্পেসিফিকেশন শিট। সেই ইনফরমেশন এবং একটা কাজ করতে গেলে কিভাবে করব, তার স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, ইনফরমেশন নলেজ গুলো লাগে সেটা ইনফরমেশন শিটে দেওয়া থাকবে। ইনফরমেশন শিটের তথ্য আমি কতটুকু পারলাম বা বুঝতে পারলাম নিজেকে নিজে করার জন্য সেলফ চেকের কিছু প্রশ্ন দেওয়া থাকে। সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এবং সিবিটি এর সিবিএলএম গুলো বলা হয় সেলফ পাস্ট লার্নিং। সেলফ পাস্ট লার্নিং বলতে নিজের নিজস্ব গতিতে বা সময় মেনটেন করে এই কোর্সগুলো সম্পূর্ণ করতে পারবো এরকম একটা বিষয়। কোর্সটা করার জন্য বাধ্যতামূলক করার কিছু নেই, অর্থাৎ ট্রেনার ছাড়াই এই কোর্সের বিষয়গুলো এমন ভাবে লেখা হয়ে নিজেই আয়ত্ত করা যায় এরকম। আর সেকেন্ড ছিল সেলফ চেক, যে হচ্ছে নিজেকে নিজেই যাচাই করা সেলফ চেকের মাধ্যমে। তারপরের অংশ ছিল অ্যান্সার কিটা, যে অ্যান্সার গুলো হয়েছে সেগুলো অ্যান্সার কি এর মাধ্যমে জানা যায়। নেক্সট ছিল জব শিট এবং সেখানে কাজের ধারা, কাজটা করতে গেলে কি কি লাগবে, কি ইকুইপমেন্ট লাগবে, কি ম্যাটেরিয়াল লাগবে। আর স্পেসিফিকেশন ছিল যে বিশেষ কোনো সতর্কতার প্রয়োজন আছে কিনা, এটা স্পেসিফিকেশন শিটে দেয়া থাকে। এই ছিল। আর দেখছিলাম যে সিএস এবং সিবিসি এর যে ডিফারেন্স গুলো বা পার্থক্য গুলো সেইগুলি দেখেছিলাম। তার মধ্যে ছিল সিএস আমরা ইউনিট টাইটেল বলছি, সিবিসি তে মডিউল টাইটেল বলতেছি। অন্যদিকে আমরা সিএস এ ইউনিট কথাটা ব্যবহার করতেছি, সিবিসি তে মডিউল কথাটা ব্যবহার করতেছি। কিন্তু সেটা 3টা ক্ষেত্রে, একটা টাইটেল, কোড আর ডেসক্রিপ্টরে। তারপরে ছিল নমিনাল আওয়ার, যেটা হচ্ছে সিবিসি তে ছিল নমিনাল ডিউরেশন, আর সিএস এ ছিল পারফরমেন্স ক্রাইটেরিয়া, যেটা সিবিসি তে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এবং একই সাথে পারফরমেন্স কথাটা যেখানে সিএস এ ব্যবহার করা হচ্ছে ওটা সিবিসি তে অ্যাসেসমেন্ট হিসেবে আসছে সেটা ক্ষেত্রেও। আর লাস্ট ছিল যে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, যেটা সিএস এ ব্যবহার করা হয়েছে সেটা সিবিসি তে লার্ন হিসেবে আমরা ব্যবহার করি। আর সিবিসিটা তৈরি করে মূলত প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিগণ বা ব্যক্তি যে থাকেন। আর সিএসটা 9টি অংশ নিয়ে গঠিত। সিএসটা শর্ট আকারে থাকে আর সিবিসিটা ইলাবোরেট আকারে বলা হয়ে থাকে। আর মডিউলের ফার্স্টে ছিল যেটা যে লার্নিং আউটকামটা আসলে কি, এর মধ্যে এটা আসলে বলতে কি বোঝায় যে একটা সেশন থেকে কি কি শিখলাম বা অ্যাচিভ করলাম সেটাই লার্নিং আউটকামের মধ্যে আমরা পাই। তারপরে আলোচনা করেছিল যে রিফর্ম কিভেট সিস্টেম, যেটা রিফর্ম এই ওয়ার্ড গুলোর আমরা অর্থ জানছিলাম যে পুনর্গঠন, বা সেই সাথে রিফর্ম কিভেট সিস্টেমের এজেন্ডা গুলো আমরা আলোচনা করা হয়েছিল, যার জন্য মধ্যে ছিল যে মডিফাইড কিভেট লেজিসলেশন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, যেটা এনএসডিপি, যেটা আসলে এনএসডি এর একটা পলিসি, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। যেটা শীট অলরেডি দেয়া হয়েছে সেগুলি আপনি আবার একটু ইলাবোরেটলি আলোচনা করেছিলেন। তার মধ্যে রিকগনিশন অফ প্রায়র লার্নিং মডেল
for competency standard development and new demand driven industry demand অনুযায়ী যে সমস্ত কোর্সগুলো আছে, নিউ ট্রেনিং programs for TVET teachers and principals, enhanced work-based learning including apprenticeship. আর এরপরে আলোচনা করা হয়েছিল যে টিবেট বাংলাদেশ পলিসিগুলো, যেগুলো কি কি পলিসি আছে সেইগুলি পলিসিগুলো আলোচনা করা হয়েছিল। যে কিছু পলিসি তৈরি করেছে এনএসডিপি, এর ভিতরে আছে প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন, nationally recognized qualification, competency-based training, quality assurance, accurate skill and labor market data, and competent TVET in the instructor and teachers. এছাড়াও আরো কিছু রয়েছে, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড apprenticeship, আন্ডার প্রিভিলেজড গ্রুপ, প্রাইভেট ট্রেনিং প্রভিশন, ইন্ডাস্ট্রি ট্রেনিং, এগুলো। তো এনএসডিপি গুলো কি কি এই প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো ব্রড বাই এমসিকিউ তে কিভাবে আসবে সেই ক্যাটাগরিগুলো বা ধরনগুলো আপনি বুঝিয়েছিলেন। এর ভিতরে লেখা ছিল, মানে আরো বুঝাচ্ছিলেন যে কম্পিটেন্সিটা আসলে কি জিনিস, সেটা হচ্ছে নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড নিয়েই কম্পিটেন্সিটা গঠিত। আর অ্যাপ্রেন্টিসশিপ সেটা হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন, এটা বলতেই বোঝায়। আর এছাড়া এনএসডি এর ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার গুলো আলোচনা করেছিলেন, যার ভিতরে ছিল ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এনটিভিকিউএফ যেটাকে সংক্ষিপ্ত বলা হয়, কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। এই একই ক্যাটাগরির কিছু কথা, সিস্টেম, এই ধরনেরই যেটা আগেও আলোচনা করা হয়েছিল এটা। আর আমি একটু সংক্ষেপে বলছি কারণ আসলে অনেকগুলি ছিল। আর তাছাড়াও এনটিভিকিউএফ এর লেভেল কয়টা ম্যাডাম? বিএনকিউএফ এর লেভেল কয়টা? এনটিভিকিউএফ যেটা সেটা তো হ্যালো, হ্যাঁ এটা হচ্ছে 6টা। আর সাথে বিএনকিউএফ যেতে হবে, এটা তো 6টা, ঠিক আছে। আর সাথে হতে হবে, সাথে যেটা প্রিভোক আছে। হ্যাঁ প্রিভোক, যেটা হচ্ছে স্কিল বেজ। না, প্রিভোকটা কিন্তু স্কিল নন স্কিল না, ওটা কিন্তু ওইভাবে না। আপনাকে যদি বলা হয় যে ট্রেনিং তো কিভাবে প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে আপনি বলবেন একটা হচ্ছে স্কিলের, আর একটা হচ্ছে কি পেডাগজি, ওই ক্ষেত্রে। জি হ্যাঁ, তখন বলা হবে যে ফ্রেমওয়ার্ক কয়টা, তখন আপনি বলবেন ফ্রেমওয়ার্ক 6টা, সাথে আরো 2টা এক্সট্রা আছে, যেটা হচ্ছে প্রিভোক 1 আর প্রিভোক 2। এটা হবে ফ্রেমওয়ার্ক, মানে কাঠামো কয়টা, মানে না 6টা, তার সাথে আছে 2টা, এটাই। হ্যাঁ, সেটা প্রিভোক 1 এন্ড প্রিভোক যেটা 2, সেটা তো যে আন্ডার প্রিভিলেজ গ্রুপদের জন্য আপনি করা হয়েছিল। আর যেটা হচ্ছে যে এনটিভিকিউএফ কে যেটা হচ্ছে বিএনকিউএফ হিসেবে এখন বলা হয়ে থাকে, সেই লেভেলগুলো আলোচনা করেছিলেন, যেটা লেভেল 1 কে বেসিক বা স্কিল ওয়ার্কার হিসেবে করা হয়। এটাই আর কি আমি জানতে চাচ্ছিলাম। জি, লেভেল কে বলা হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার, মানে ওয়ার্ক হিসেবে। তারপরে আসছে যে লেভেল 3 কে স্কিল ওয়ার্কারের জন্য, তারপরে লেভেল 4 কে হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার, লেভেল 5 হচ্ছে সুপারভাইজার ক্ষেত্রে, আর লেভেল 6 হচ্ছে মিড লেভেল ম্যানেজার হিসেবে পড়ানো হয়ে থাকে। এই পর্যন্তই রাখা হয়েছিল। তারপরে পরে আমরা সামারি করে ক্লাসটা শেষ হয়েছিল। আচ্ছা, সামারিটা এই পর্যন্তই ছিল ম্যাম।
ঠিক আছে, একটু দাঁড়ান। ম্যাম একটা কথা জানার ছিল যে এই অ্যাসেসরের পরীক্ষার জন্য কি এজ লিমিট কি কাউন্ট করেন? না, কোনো এজ লিমিট কোনো কিছুই নেই। যেমন আরপিএল এর আমরা লেভেল 4 আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন ওখানে ছিল যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না কারো কথাই শুনতে পাচ্ছি না। ম্যাডাম কি মানে ক্লাস কি করে দিয়েছে? লিভ পজ দিতে বলছে একটু। সরি, আমার একটা কল আসছিল। হ্যাঁ, সরি। আচ্ছা, দেখি আমরা। ফারহানা ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শুনতে পাচ্ছি।
আচ্ছা, এখন আপনি কি মনে করতেছেন, কিছু কি বুঝতে পারছেন? জি, আমি এখন একটু একটু এটা আমার দাঁড়ান, জন্য একটু বোঝা যাচ্ছে অসুবিধা। হ্যাঁ, আবার কি স্যার? নাম্বার তো নাই স্যার, নাম্বার নাই স্যার। না না স্যার, ওই একটু দাঁড়ান স্যার, একটু কোথায় হ্যাঁ, 01716, তারপর স্যার 220932। জি স্যার, ঠিক আছে, এটাই হোয়াটসঅ্যাপ। এটা এখনো বলতে পারছি না স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এটা এখনো বলতে পারছি না, তবে আমি দেখতেছি স্যার। বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। কি একটা ঝামেলা, ধুৎ, মানে কাহিনী। আচ্ছা, আমরা একটু তাহলে আগাই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না মেবি। ওকে, সময় স্ক্রিন। ম্যাম, যেটা জানতে চাচ্ছিলাম, তাহলে এখানে কোনো এজ লিমিটের বিষয় নেই, মানে যেমন আমাদের ডিবেটের এইজ, স্টার্টিং এইজটা আছে, কিন্তু এন্ডিং কোনো এইজ আমাদের নাই। লাইক আচ্ছা, আমি মানে প্রায়, আমি যখন ওই যে স্টার্টিং করি না, এই এই কি বলে ট্রেনিংটা, তখন না আমি 70 বছর বয়সেরও লার্নার পাইছি। ও আচ্ছা, তারাও মানে মানে শেষ বয়স 40, শেষে মানে 40 বা 40 ইয়া, অনেক আছে 45 ট্যাগ বলে। স্টার্টিং এইজটা লাগবে আমাদের একটা স্কিল করার জন্য। সর্বনিম্ন এখন বয়সটা মানে 16 বলে টিবেট লার্নারদেরকে, কিন্তু ওই স্টার্টিং এজটা আর কি 18 ধরে, কারণ আচ্ছা, যত স্কিলের ইয়েগুলো আছে এগুলো আবার 18 বছর বয়স না হলে নেয় না। তো 18 আরপিএল মানে আরপিএল আমাদের পরীক্ষার সময় 16। আচ্ছা, ও মানে লেভেল 4, আমি আরপিএল পরীক্ষার সময় ওখানে এজ লিমিট দিয়েছিল, তো সেই জন্য যে 45 পর্যন্ত। লেভেল 4 এর আমার অ্যাকাউন্ট। ম্যাডাম ওই যে স্কিলের, আমি হ্যাঁ, কি হ্যাঁ, বলবো, আপনি ওই যে আরটিও দিয়েছেন তো, ওখানে হয়তো এটা কোনো প্রজেক্টের আন্ডারে ছিল কিনা আমি জানি না। সচরাচর এজ লিমিট থাকে হচ্ছে প্রজেক্টে, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি প্রজেক্টটা ওই যে আমার লেভেল 4 এর আরপিএল এর পরীক্ষা ছিল, যেটা অ্যাকাউন্ট। এটা ফোন লাগে ম্যাডাম। এটা আমি আসলে বলতে পারছি না, কিন্তু আচ্ছা, আমি আচ্ছা, যতটুকু জানি, আমি জি, জানি, জানি না আবার এজ লিমিট আছে কিনা, কিন্তু আমার জানা মতে যেহেতু আমাদের ইনস্টিটিউটেও আপনার প্রজেক্ট চলে, তো সেইটা আচ্ছা, আবার হচ্ছে 45 পর্যন্ত অ্যাসেটের। বাট আচ্ছা, অন্যান্য গুলোতে কখনো ওই আমি এজ লিমিটেশন দেখিনি এখনো পর্যন্ত। আচ্ছা, ঠিক আর আছে। তারপরে জি যদি ম্যাডাম। পারে যে আমি হয়তো জানি না, তাহলে আমি কি জেনে জানাইতে পারি, কিন্তু আচ্ছা, আমার জানা মতো মনে হয় নেই আমার এখনো এটা পর্যন্ত। মানে জানা ছিল যে আবার পরে আবার মানে এত কষ্ট করে। না না না, এরকম কিচ্ছু নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে একটু কন্টিনিউ করি। এই ম্যাডাম কিন্তু মোটামুটি কিছু না জেনেও এই 2 দিনে ভালোই আগায় গেছে। আর রাবেয়া ম্যাডাম ছিলেন, তারপরে আমার আরো ইয়ে ছিলেন, এনারা গত ক্লাসে আসেন নাই। তা আমি একটু এই নিয়ে একটু আপসেট হয়েছি, কারণ গত ক্লাসে আমি মাত্র 2জন মনে হয় সরি পাইছি। ম্যাডাম,
সরি ম্যাডাম, আমি দিনাজপুর গেছিলাম। আসে নাই, তারপরে ছিলাম, হচ্ছে যে আরো ঢাকায় ছিলাম। আসেনি, সোজাই ছিলেন। আর ওই সঞ্জিতা আজকে আমি নতুন ম্যাম গত ক্লাসে ছিলাম কিন্তু আসলে বাইরে ছিলাম তো আমি। ও আচ্ছা, সঞ্জিতা আসে নাই। তারপরে আরো যে সুমিত স্যার আসে নাই। তারপরে আরো কে যেন ছিল, আরেকজন আছেন, ইয়ে ম্যাডাম, একটা ম্যাডাম আছে। তো এটা আর কি একটু খারাপ লাগলো যে আপনারা আবারও সেই না ম্যাডাম, অনেক কষ্ট নেবেন না, আসলে আমরা একটু মানে ঝামেলায় পড়ে গেছিলাম তো। ক্লাস আমরা করার জন্য আগ্রহী, একেবারেই আগ্রহী, একদম অন্তর থেকেই বলতেছি। ক্লাস এই যে করতে চাই। গরম করছে, ছিল, মানে তুমি একদম বসবো এটার কোনো কোশ্চেন ছিল না, এটা মানে আসতে পারে না। তারপর গরম এখন করছে, নেটের এত দেরি হয়ে সমস্যা, মানে আমি একটু আগে ক্লাসে জয়েন করে আমি দেখলাম যে আমি নেট পাই না, তারপর আবার ডাটা কিনতে হয়েছে, তারপরে আমি ক্লাসে জয়েন করতে পারছি। মানে অবস্থা বেশি ভালো না, সুবিধার না। বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আমরা তাহলে একটু কন্টিনিউ করে আমরা চেষ্টা করবো, কারণ আমাদের কিন্তু কি বলে এটাকে, একবার গ্যাপ গেছে। তো আমি চাচ্ছি না আবার এরকম কোনো কিছু একটা হোক, এবার চাচ্ছি যে আমি শেষ হবেই হবে, শেষ হোক, এবার চাই। ওকে, জি ম্যাডাম, জি ম্যাডাম। আমরা একটু আগাই, আমরা দেখি। দেখেন আমরা কিন্তু মানে একদম ফার্স্ট দিনেই মোটামুটি কম্পিটেন্সি বলতে কি বুঝি, কম্পিটেন্সি আর হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝতে পারছি। এই দুইটা মানে শুনতে একই রকম লাগলেও কিন্তু দুইটার কাজই ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন, ঠিক না? এখানে দেখেন কম্পিটেন্সি বলেছে, আমার ইংলিশে একটা ওই যে ডেফিনেশন ছিল সহজে, যে কম্পিটেন্সি ইজ দ্য কম্বিনেশন অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড টু পারফর্ম এ জব। ওকে, তারপরে দেখেন কম্পিটেন্সি টাইপ, এটা আমরা একদম সবাই পারি। কম্পিটেন্সি টাইপটা সেটা হচ্ছে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। আমি কম্পিটেন্সি টাইপ বলি বা কম্পিটেন্সি কম্পোনেন্ট বলি। কম্পোনেন্ট কথাটার মানে হচ্ছে আপনার উপাদান, ঠিক আছে? আমি কম্পিটেন্সি টাইপ বলি বা হচ্ছে কম্পিটেন্সি ক্যাটাগরি বলি, কম্পোনেন্ট বলি, এক কথা। সেটা হচ্ছে তিনটা, সেটা হচ্ছে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। ওকে, তাহলে নলেজটা কি আপনার জ্ঞান, যেটা হচ্ছে কি আপনার প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যেটা আমরা পাই বা পেয়ে থাকি, ঠিক আছে? স্কিলটা কি, দক্ষতা। আর অ্যাটিটিউডটা হচ্ছে আমি যখন একটা কাজ করব, ওই কাজটা আমি যখন করব, তখন ওই কাজটা করতে গেলে আমার চারপাশের যে পরিবেশ আছে, তারপরে এটার সাথে সম্পৃক্ত আমার হচ্ছে গিয়ে কি বলে এটাকে, সেফটি থাকতে পারে, পরিবেশ থাকতে পারে, সবকিছু বজায় রেখে যে আমার কাজটা করতে পারে, এটা হচ্ছে অ্যাটিটিউড। ওকে, আর এই তিনটার সমন্বয় হবে। এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন কি ফিচার্স অফ কম্পিটেন্সি। ফিচার্স কথা মানে কি, বৈশিষ্ট্য। তাহলে কম্পিটেন্সির বৈশিষ্ট্যগুলো কি কি, কম্পিটেন্সির বৈশিষ্ট্যগুলো কি কি, সেটা হচ্ছে দেখেন চারটা বৈশিষ্ট্য এখানে বলছে। আপনি যদি একজন দক্ষ বা যোগ্যতা সম্পন্ন মানুষ হন, তাহলে আপনার ভিতরে এই চারটা বিষয় থাকবে। বা আরেকভাবে ঘুরায় বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি কি দক্ষ কিনা বা যোগ্যতা সম্পন্ন মানুষ কিনা, এটা আমি কিভাবে বুঝবো বা আপনি কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে এই চারটা ফিচার্স এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনি কি একজন দক্ষ বা যোগ্যতা সম্পন্ন মানুষ কিনা। সেটা কিভাবে, ফার্স্টেই দেখেন এখানে বলেছে যে বিং অ্যাবল টু ডু দ্য জব। ওকে, কাজটা করতে পারবা। আপনাকে যে একটা কাজ যদি দেওয়া হয়, তাহলে আপনি যদি একজন যোগ্যতা সম্পন্ন মানুষ হন, তাহলে ফার্স্টে কি করতে পারবেন, আপনি কাজটা করতে পারবেন। আপনার ভিতরে ওই সক্ষমতাটাই আছে। আপনি কাজটা দেখলেই দেখা গেছে যে মানে ছিটকে পড়বেন না, আপনি ওই কাজটা করতে পারবেন, আপনার ভিতরে এতটুকু করার দক্ষতা বা যোগ্যতাটা থাকবে। তারপরে বলছে যে নোয়িং হাউ এন্ড হোয়াই থিংস আর ডান, আপনি যে কাজটা করবেন সেই কাজটা কেন হচ্ছে আর কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। ওকে, কারণ আপনি ওইটার বিষয়ে এক্সপার্ট, এর জন্য আপনি প্রথমত কাজটা করতে পারবেন, পরবর্তীতে ওই কাজটা কেন হচ্ছে আর কিভাবে হচ্ছে এটাও আপনি জানতে পারবেন। 3 নাম্বারটা হচ্ছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। এখন যদি এরকম হয় যে কাজটা করতে গিয়ে আপনার কোনো প্রবলেম হচ্ছে, বা ধরেন আপনি আটকে গেছেন, হ্যাঁ,
এখন অন্য কোনো ওয়েতে আপনি কিভাবে কাজটা সমাধান করবেন এই পদ্ধতিটাও কি আপনি জানতে পারবেন। ওকে, তারপরে বলছি যে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু দ্য জব প্রপারলি অ্যান্ড সেফলি, তাহলে কাজটা সঠিক পদ্ধতিতে এবং নিরাপত্তার সহিত কিভাবে আপনি করতে পারবেন সেটা সম্পর্কে কি আপনি জানতে পারবেন। তাহলে এই 4টা বিষয় যদি আপনি জানেন তাহলে কি বলতে পারবো আমি যে আপনি যোগ্যতা সম্পন্ন মানুষ। ধরেন আপনার কাজ হচ্ছে কি ডিম ভাজা, হ্যাঁ, তাহলে আপনি কি ডিম ভাজায় দক্ষ কি দক্ষ না, ওকে, এটা আমি কিভাবে বুঝবো এই 4টা বিষয়টা দিয়ে। ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা ডিম ভাজতে দিলাম, আপনি ডিমটা ভাজলেন, হ্যাঁ, তাহলে এই যে ডিমটা ভাজলেন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে আপনি এই কাজটা করে ফেলছেন, বা ধরেন একটা ডিম ভাজার একটা কৌশল আছে, আপনি তো আর এমন না যে তেল গরম না হতেই ডিমটা দিয়ে দিবেন, এরকম তো না। আর তেল গরম না হলে ডিমটা দিলে ডিমটা কেমন যে ডেন্স হয়ে যাবে, একটা টাইপের একটা ইয়ে হয়ে যাবে, তেল ভিতরে ঢুকে যাবে, কেমন একটা ইয়ে না, তো এটা তো করবেন না। তাহলে আপনি কিভাবে ডিমটা ভাজতে হয় নর্মাল মানুষের মতো ভেজে নিয়ে আসবেন, তাহলে আমি বুঝতে পারবো ফার্স্ট অফ অল যে আপনি এটা পারেন। তারপরে ডিমটা কেন মানে কিভাবে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, মানে ভাজাটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে করতে পারছেন, এই বিষয়টা আপনি করতে পারবেন। এবার ধরেন আপনার কাছে তেল নেই কিন্তু আপনার খুব ডিম ভাজা খেতে ইচ্ছা করতেছে, কিন্তু আপনার কাছে তেল নেই, তাহলে আপনি অল্টারনেটিভ ওয়েতে কিভাবে ডিমটা ভাজবেন, তাই না? আমাদের ওয়াটার প্রচুর কিন্তু আছে, তাই না? তেল ছাড়াও কিন্তু ডিম ভাজা যায়, ননস্টিকি প্যানেও ভাজা যায়, আবার দেখা গেছে যে আপনি ওই পানির ভিতরে সিদ্ধ করে ওটাও খেতে পারেন, আবার দেখা গেছে ডিমটা পানির ভিতরে ঢেলেও খেতে পারেন, ওয়ান কাইন্ড অফ ওয়াটার কোচ ওটাও। তাহলে আপনি কিন্তু খাচ্ছেন, তাহলে তেল নাই দেখে আপনি বসে নাই, অল্টারনেটিভ ওয়েতে আপনি ডিমটা কাট করে ফ্রাই স্টার্ট করুন। ডিম ভাজতে গেলে এবার ডিমে দেখা গেছে যে তেল গরম না হলেও যদি আশেপাশে আগে থেকে ওই ভিজা খুরতুম দিয়ে নাড়াচাড়া করি তাহলে তেলের ছিটকা আসতে পারে বা ইয়ে করতে পারে, ফুটফুট করতে পারে, তাহলে ডিমটা আগে ভেঙে নিব, আবার হচ্ছে ডিমটা পরিষ্কার করে নিব, এই যে সেফটি অবলম্বন করতেছেন এই সব কিছু আপনি জানেন, তাহলে আপনি কি বলতে পারবেন দিন শেষে যে আপনি একজন দক্ষ কি কারিগর বা যোগ্যতা সম্পন্ন মানুষ। আমি কি বুঝতে পারছি স্যার ম্যাডাম? জি। কি ফিচার্স নিয়ে তোমার? আচ্ছা, তাহলে আমি এই 4টা বিষয় দেখলে আমি বুঝবো যে কি আমি একজন যোগ্যতা সম্পন্ন মানুষ। তাহলে আপনাকে যদি বলে যে কম্পিটেন্সির কি ফিচার্স গুলো কি কি, তাহলে আপনি প্রশ্ন আকারে বললেও এখানে লিখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এটা এমসিকিউ আকারে আছে, অনেক সময় এই 4টার ভিতরে 3টা দিয়ে বলে যে কোনটা আর কি কি বলে যে কোনটা হবে আর কোনটা হবে না, মানে এরকম টাইপের করে এমসিকিউ আকারেও অনেক সময় আসে, ওটাও আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। ক্লিয়ার জি ম্যাম। স্যার ম্যাডাম? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলছে যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি এন্ড স্কিলস। তাহলে আমাকে আগে একটা প্রশ্ন করেন, আমি কম্পিটেন্সি কথাটা শুনলেই কি বলছিলাম, কি আসবে মাথায়? তিনটা জিনিস থাকতে হবে। নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড আসবে, কে এসে আসবে। এক্স্যাক্টলি আসবে। তাহলে আমি যখন বলবো কম্পিটেন্সি, তাহলে আমি সাথে সাথে মাথার ভিতরে নিয়ে আসবো যে কম্পিটেন্সি তার মানে এখানে 3টা জিনিসের সমন্বয়ে এই ওয়ার্ডটা আছে, সেটা কি নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। এখন এখানে খেয়াল করেন আপনাকে বলেছে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি আর কি স্কিল, তাহলে কম্পিটেন্সি কথাটার ভিতরেই তো 3টা জিনিস আছে না, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এটা। আর স্কিল কি কম্পিটেন্সিরই একটা কম্পোনেন্ট না স্যার? জি ম্যাডাম। তাহলে আমি কি এটা বলতে পারি না যে কম্পিটেন্সি ইজ দ্য কম্বিনেশন অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড টু পারফর্ম এ জব, অন দ্য আদার সাইড স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি? আমি কি এটা বলতে পারি? জি ম্যাম। জি। তাহলে আপনাকে যদি সেম ভাবে প্রশ্ন করে যে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি এন্ড নলেজ, তখন আপনার অ্যান্সারটা কি হবে স্যার ম্যাডাম? একটু চেষ্টা করি আমরা, তাহলে তখন কি হবে ম্যাডাম তখন হবে হচ্ছে নলেজ ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি এন্ড
competency is the combination of knowledge, skills, and attitude to perform a job. এক্স্যাক্টলি। আর সেম ভাবে আরেকজন আবার বলবেন, যদি আমি অ্যাটিটিউড বলি তখন সেম ভাবে হবে attitude বলেন, to চেষ্টা করি। perform. বলি আমরা একটু বলি স্যার ম্যাডাম। Competency is a combined of knowledge, skill, and attitude. But attitude is a part of competency. একইভাবে বলা যায়। সেম। ওকে, আচ্ছা তাহলে আমরা আবার আগাই। এবার এটা আসেন, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, যতটা ইম্পর্টেন্ট আপনার দেওয়া যায়। এই যে এই ডাইমেনশনটা ছাড়া আপনার সিবিটিতে মানে কোনো ভ্যালু নাই, এরকম টাইপের। যত জায়গায় যাই করেন না কেন, যত মানে এই টিভেট রিলেটেড যে কোনো ইন্টারভিউ, যে কোনো কিছু, এই ডাইমেনশন আপনার লাগবে। আমি আপনাদেরকে ইয়ের কথা বলছিলাম, ওই যে নলেজের কথা বলছিলাম, যে কোনটা আমাদের জানতে হবে, কোনটা অল্প জানতে হবে, কোনটা বেশি জানতে হবে, বলেছিলাম না? তাহলে আমাদের Must know knowledge. ভেরি গুড। আমাদের নলেজ হবে হচ্ছে 3 ধরনের, মাস্ট নো, শুড নো আর কুড নো। মাস্ট নোটা কি? যেটা আমাদের অবশ্যই জানতে হবে, যেটা না জানলেই না। শুড নো কি? জানা উচিত, এটা জানা আমাদের উচিত। আর কুড নো জানলে ভালো। তাহলে এই যে কিছু কিছু বিষয়, এগুলো হচ্ছে আমাদের সব মাস্ট নো। ওই যে আমি কম্পিটেন্সি বলেছি না, কম্পিটেন্সি কম্পোনেন্ট, ম্যাম কার মাইক্রোফোনটা জানি অন আছে, সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমরা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে রাখবো। ওকে, তারপরে দেখেন এই যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এটা হচ্ছে আপনার মাস্ট 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 নো নলেজ, মাস্ট নো নলেজ। ওকে, তারপরে দেখেন তাহলে ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে আপনার 4টা। ডাইমেনশন অফ কম্পিটেন্সি 4টা। ফার্স্ট অফ অল হচ্ছে 1 নাম্বার হচ্ছে আপনার টাস্ক স্কিল, 2 নাম্বার হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, 3 নাম্বার হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, 4 নাম্বার হচ্ছে জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল। ওকে, তাহলে একটু সহজ ভাষায় এবার একটু ইয়ে করি, নোট করি আমরা সবাই। এতক্ষণ ধরে আমি যা বলতেছি সবই কিন্তু নোট করতে হবে, এটাও নোট করে রাখেন। টাস্ক স্কিলটা কি? একটু আগে এই যে আমরা এটা পড়েছিলাম না, এই যে কি ফিচার্স অফ কম্পিটেন্সি, এই কি ফিচার্স এর সাথে, এই কম্পিটেন্সি কি ফিচার্স এর সাথে এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি কিন্তু রিলেটেবল। ওকে, এই কি ফিচার্স এর সাথে এটা আপনার সম্পৃক্ত আছে, সংযুক্ত আছে। তাহলে টাস্ক স্কিলটা কি স্যার ম্যাডাম? জি ম্যাম। টাস্ক স্কিলটা কি? টাস্ক স্কিলটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা কাজ করতে পারাটাই কি টাস্ক স্কিল। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা কাজ করতে পারাটাকে কি বলে? স্যার বুঝিনি স্যার, কেউ কি কিছু বলেছেন? ম্যাডাম আবার বলেন প্লিজ। আচ্ছা আমি বলছি যে টাস্ক স্কিলটা কি? টাস্ক স্কিলটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করতে পারাটাকে কি বলে? টাস্ক স্কিল বলে। টাস্ক স্কিল এটা অবশ্যই আপনি একটা কাজ করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই কি কি হিসেবে হইতে হবে? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। ওকে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ছাড়া কিন্তু আমরা কাজ করব না। তাহলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা কাজ করতে পারাটাকে টাস্ক স্কিল বলে। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কি? এবার আপনি একসাথে একাধিক কাজ করতে পারতেছেন, এই একাধিক কাজ করতে পারার সক্ষমতাকে আপনার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলতেছে। আপনি ম্যানেজ করতে পারতেছেন, আপনি যে কাজটাই দেখ না কেন অনেকগুলো কাজ একসাথে আপনাকে দিচ্ছে, অনেকগুলো কাজ আপনাকে একসাথে দিচ্ছে, প্রত্যেকটা কাজই আপনি ম্যানেজ করে করতে পারতেছেন। আমাদের কিন্তু মানে এমনও দিন যায় না, আপনারা যারা অফিসে থাকেন, মানে যখন কাজ আসে চারিদিক থেকে অনেক ধরনের কাজ চলে আসে, আবার যখন কাজ নাই একটু স্লো যায়, তখন কোনো কাজই আসে না। আমার
যখন কাজ আসে চারপাশ থেকে আসে, এরকম হয় না অনেক সময়? তো যখন চারপাশ থেকেই অনেকগুলো কাজ আসে, তখন ওই কাজ কি করেন আপনি? একসাথেই তখন সবগুলো ম্যানেজ করেন না? ওই ক্যাপাবিলিটিটাকে আপনার বলছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। একসাথে একাধিক কাজ করতে পারার যে সক্ষমতা বা যোগ্যতাটা, সেটাকে আপনার কি বলেছে? টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখেন বলেছে যে এই যে এইটা কি আপনারা কোনো মতে এটার সাথে মিলাইতে পারছেন? এই যে কি ফিচার্স এর সাথে, এই যে দেখেন ফার্স্টে কি ফিচার্স এ কিন্তু ফার্স্টে বলছিল বিং এবল টু ডু দ্য জব, তাহলে মানে জাস্ট কাজটা করতে পারাটা এটা ছিল। আর এখানে দেখেন এই যে টাস্ক স্কিল হচ্ছে আপনার সেম, যে জাস্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করতে পারাটাকেই কি বলে? টাস্ক স্কিল। তারপরে নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, কাজটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং একসাথে একাধিক ভাবে করতে পারতেছে, ম্যানেজ করতে পারতেছে, এই বিষয়টা হচ্ছে আমার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। তারপরে দেখেন কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। কন্টিজেন্সি অল্টারনেটিভ, আপনি একটা কাজ করতেছেন, হঠাৎ করে ওই কাজটাতে একটা ব্রেকডাউন চলে আসলো, একটা ইরেগুলারিটি চলে আসলো, ওকে, কাজটা একটা স্টপ হয়ে গেল, তাহলে কি আপনিও স্টপ হয়ে যাবেন? যাবেন না, ঠিক না? ধরেন কোনো একটা গার্মেন্টসে বা কোনো একটা বড় প্রোডাকশন হাউসে কাজ করতে করতে কোনো একটা মেশিন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তাহলে এই যে তাদের এই মেশিনটা যদি বন্ধ থাকে 2-3 দিনের জন্য, তাদের কি কোম্পানি চলবে না, তাই না? তাহলে তারা কি করে? সব সময় অল্টারনেটিভ ওয়ে রাখে। তাদের যদি এইভাবে এই সিস্টেম বন্ধ থাকে, তাহলে অন্য সিস্টেমে তারা কিভাবে কাজটা করবে, এরকম। তাহলে কন্টিজেন্সি ম্যানেজমেন্টে কি, আপনি করতে করতে কাজে প্রবলেম আসবেই, হতেই পারে, কিন্তু ওই প্রবলেম আসলে যেন আপনি বসে না থাকেন, আপনি যেন কোনো বিকল্প পদ্ধতিতে এই কাজটা করে ফেলতে পারেন বা অল্টারনেটিভ ওয়েতে কাজটা করে ফেলতে পারেন। এই ওয়েতে করার যে স্কিলটা, ম্যানেজ করার স্কিলটা, ওকে, ওইটাই হচ্ছে কি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আমাকে কি আপনারা আপনাদের স্কিলের, যে যার স্কিলে আছেন, সে কি তার একটা কন্টিজেন্সি ম্যানেজমেন্টের উদাহরণ দিতে পারবেন? তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কিনা। ম্যাম এটা কি ধরেন বাংলা আমি বলবো? আমার ট্রেডেরটা দেই, আমি আমার ট্রেডের বুঝি নাই। ম্যাম আপনি বলতে বাংলায়- বলছিলেন এই যে স্যার আপনার কথাটা না ভেঙে ভেঙে আসছে, আমি শুনতে পাইনি, একটু কষ্ট করে আরেকবার বলবেন? ম্যাম মনে হয় নেটওয়ার্কের প্রবলেম করছে, যার কারণে শুনতে পাচ্ছেন না Hello? ম্যাম। ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আরেকবার, এই যে এখন কি পাচ্ছি? হ্যাঁ এখন পাচ্ছি, একটু বলেন কষ্ট করে। হ্যাঁ ম্যাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে কন্টিজেন্সি যেটা ম্যানেজমেন্ট স্কিল বলছেন, যে কাজ চলাকালীন অবস্থায় যদি এই কাজটা বন্ধ হয়ে যায়, তাহলে এটা আমরা কিভাবে কন্টিনিউ করব, সে বিষয় না? হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, পরে কিভাবে কন্টিনিউ করবেন? তারপর ম্যাম আমরা এটাকে কিভাবে সমাধান সহজভাবে নিয়ে আসা যায়, ওই কাজটা কন্টিনিউ করেই চালাতে হবে, আর ওর মধ্যে থেকে আমাদের বের হতে হবে কাজটা সম্পূর্ণ করে। হ্যাঁ, এখন আপনি কোন অকুপেশনের স্যার? ম্যাডাম আমি হচ্ছে গ্রাফিক্স স্যার আপনি ডিজাইন কোন লেভেল, অকুপেশন? আমি হচ্ছে ম্যাডাম গ্রাফিক্স ডিজাইনের, গ্রাফিক্স ডিজাইন ম্যাম। স্যার গ্রাফিক্স ডিজাইনে আর ধরেন আপনি একটা কাজ, আচ্ছা স্যার আপনি গ্রাফিক্স ডিজাইনের একটা আমাকে জাস্ট কন্টিজেন্সির একটা এক্সাম্পল বলেন, আমাকে একটু এক্সাম্পল, যেমন আমি আমারটা দিয়ে একটু বুঝাই যে আপনাদের কিভাবে বলতে হবে। ধরেন আমি তো Please. কুকিং এর, তো আমার কাছে ধরেন আমি একটা স্যুপ বানাইতে গেলাম, আমি হচ্ছে হোয়াইট পেপার ইউজ করি, হ্যাঁ, এখন হোয়াইট পেপার আমার কাছে নাই, আমাদের কিন্তু মানে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, ধরেন আমি একটা স্যুপ বানাইলাম, ওই স্যুপের ভিতরে আমার সাদা গোলমরিচই লাগতো, এখন আমার কাছে সাদা গোলমরিচ নাই, তাহলে আমি কি দিলাম? আমি কালো গোলমরিচ দিলাম। আমার তো ওই স্যুপটা, তো ওই ফ্লেভারটা বলেন বা সাদা গোলমরিচের চেয়ে কালো গোলমরিচটা আর একটু স্ট্রং বেশি, কিন্তু ওইটা ফ্যাক্ট না, লাগলে আমি অল্প পরিমাণে দিলাম, কিন্তু আমি দিলাম। মরিচের জায়গায় মরিচের পরিবর্তে আমি অন্য মরিচ দিলাম, বা দেখা গেছে লাল মরিচই দিলাম, কিন্তু দিলাম। এইটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট, কিন্তু আমি মরিচ একেবারেই দিলাম না, এটা না। বা দেখা গেছে আমি মরিচের মতো অন্য কিছু অ্যাড করে ফ্লেভার অ্যাড করতে পারি কিনা, অন্য কোনো ফ্লেভার
অ্যাড করতে পারি কিনা, এইগুলো হচ্ছে কন্টিজেন্সি। ওকে, তাহলে এখন এটা আপনারা কি করবেন, আপনাদের নিজ নিজ অকুপেশনের একটা করে কন্টিজেন্সির এক্সাম্পল দিবেন যে কেমন হইতে পারে, তাহলে আর বুঝবো যে আপনারা কন্টিজেন্সি বুঝছেন কিনা। আমাকে বলেন তো, কে বলবেন, বলেন বলেন, সানজিদা বলেন। ম্যাডাম, যেমন আমাদের অকুপেশনে আছে হচ্ছে ব্লাড সুগার মেজারমেন্ট, একটা ইয়ে আছে, সেটা মানে হচ্ছে ডায়াবেটিক্স মেজারমেন্ট। তো হচ্ছে আমি মানে হচ্ছে শুধু কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট যেটা, এটাই বুঝাবো নাকি পুরাটা একসাথে? কন্টিজেন্সির একটা উদাহরণ দিবেন, জাস্ট এক্সাম্পল দিবেন। আমি কি একটু বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, আমি আমার জায়গা থেকে বলছিলাম, মানে অ্যাকাউন্টিং এর ওখান থেকে বলছিলাম। যেমন এরকম হয় যে আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটা সফটওয়্যার ইউজ করি যেটা কুইক বুক। কোনো সময় কুইক বুক সফটওয়্যারটা যদি সেই সফটওয়্যারটা যদি কাজ না করে বা অনলাইন ভার্সনটা কখনো বন্ধ থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আবার অল্টারনেটিভ ওয়ে আর একটা আছে জেরো সফটওয়্যার, যেটা ওইটা সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। অথবা কুইক বুক ডেস্কটপ একটা আছে, সেটা ব্যবহার করতে পারি, যেটা অনলাইন ভার্সন থেকে আমরা ডেস্কটপ ভার্সন একটা থাকে সেটা ব্যবহার করতে পারি। ভেরি গুড। হ্যাঁ, আমি এটাই চাচ্ছিলাম। এই যে ফারহানা ম্যাডাম বুঝতে পারছেন। আমি এবার যদি আমার কথার পরে ফারহানা ম্যাডামের পরে যদি এবার যদি আপনারা একটু বলতেন, মানে আপনার কাছে ধরেন ওই জিনিসটা নেই, মানে কেয়ার গিভিং অকুপেশনের এই ব্যাপারটা খুব রেয়ার, যেটা ইউজ করার আচ্ছা কিভাবে রেয়ার, এবার আমাকে বলেন। শুনেন, আপনার কাছে মেশিন নাই, আপনার কাছে ব্লাড প্রেশার মাপার মেশিন নাই, আপনি কি করবেন, হাত দিয়ে মাপতে পারবেন না তার? তাহলে কেন আপনি তাহলে বললেন যে আমার রেয়ার, আমার মেশিনটাই লাগবে। তবে হ্যাঁ, যদি আমার পালস মিটার মেশিন না থাকে সেক্ষেত্রে আমরা হাতে কাউন্ট করে মাপতে পারি, এটা করা যায়। তারপরে হচ্ছে ব্রিথ মাপার জন্য ওইটাই আপনি নেন। আপনি, আমি তো আসলে জানি না, আপনি এআইটা বলেন যে আমার এটা মাপার মেশিন নেই, আমি অন্যভাবে কিভাবে মাপতে পারি। আপনার মেশিন না থাকলে সে ডিরেক্টলি সিরিঞ্জ ইউজ করে মাপবে। জি জি, সিরিঞ্জ ইউজ করবে, তার মেশিন নাই, সে সিরিঞ্জ ইউজ করবে, মাপায় আসবে, ওই যে হাসপাতাল থেকে প্রত্যেকবার মাপায় আসবে। জি ম্যাম। বুঝেন নাই ম্যাম, আপনার ট্রেডের ক্ষেত্রে আরেকটা উদাহরণ আছে যে যেটা দেখা যাচ্ছে ডিম ব্যবহার করলে কোথাও ভ্যানিলা দিতে গেলে ভ্যানিলা না থাকলে এলাচের গুঁড়া ব্যবহার করলাম, এরকম টাইপের। হ্যাঁ হতে পারে যে আমার কাছে ভ্যানিলা এসেন্স নাই, এখন আমার তো ওই ডিমের আষ্টে গন্ধ দূর করতে হবে, তাহলে আমি কি করব, আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারি। এটা আমরা যারা বাসা বাড়িতে পুডিং বানাই সবার কাছে তো ইয়ে থাকে না, ভ্যানিলা এসেন্স সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, জি তাও কি থাকলেও ভালোটা থাকে না, রেড, তখন আমরা কি করি, আমরা এলাচের গুঁড়ো দেই, ঠিক না? জি ম্যাম। এটা হচ্ছে বিষয়। ম্যাম আমাদের ফটোশপের আমার মানে ওই ক্ষেত্রে আমার উদ্দেশ্যটা কি, ওই স্মেল দূর, তাহলে অন্য কি ইউজ করতে পারি কন্টিনিউয়াসলি। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের ফটোশপের ক্ষেত্রে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভটা করি না আমরা, ওখানে দেখা গেছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে রিমুভ হচ্ছে না, তাহলে ইমার্জেন্সি আমার দরকার, সেক্ষেত্রে আমরা কি করব, ওয়েবসাইট থেকে যে যদি বলে নেট ইউজ করতে দিতে হয়, তাহলে ওয়েবসাইট থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার যেটা আছে সেটা আমরা শর্টকাট ইউজ করতে পারি ম্যাম, তাও তো কাজ হয়ে যায়। এটাও হইতে পারে। বা দেখা গেছে ধরেন আপনি একটা কোনো সফটওয়্যার দিয়ে করতেছেন, আপনি সফটওয়্যার ধরেন যে আমি এই সফটওয়্যার হ্যাঁ এডিট করি, এখন আপনার সামহাও ওই এডিটের ওই সফটওয়্যারটা কাজ করতেছে না, তাহলে ওই কাজটা আপনি অন্য কোন সফটওয়্যার দিয়ে করতে পারেন, এটাও হইতে পারে না? জি ম্যাম। হ্যাঁ অল্টারনেটিভ, ধরুন আপনি ইলাস্ট্রেটর নাকি কি যেন একটা আছে না করা, জি ম্যাম, আপনার কাজ করতেছে না, তাহলে আপনি ওইটার কাজটা ধরুন ওই কাজটা আপনি অন্য কোনো সফটওয়্যার ইউজ করে করতে পারবেন, এইটাই হচ্ছে আপনার কন্টিজেন্সি। জি ম্যাম। এবার জেমস স্যার বলেন, জেমস স্যার আপনার ড্রাইভিং এ জেমস স্যার
হ্যাঁ ম্যাম, হ্যালো, আপনার ড্রাইভিং এ কি আছে অল্টারনেটিভ? শুনি। শোনা যায়? এক্সেলারেটরের পরে আমি কি ইউজ করব? আচ্ছা ম্যাম, আসলে ড্রাইভিং এটা দেবো না, দেন আমি যেটা বলছি সেটা অটো মেকানিক সাইডটা বলি। দেন অটো মেকানিক বলতে আসলে যেটা আমরা অটোমোবাইল সেক্টরে যেটা যেমন আমার যেটা লেভেল করা আছে অটো মেকানিকের উপর, যে এখানে যেরকম দেখা যাচ্ছে যে আমি আমাকে হয়তো কোনো জব দিলে আমাদের তো আসলে যে টাস্ক গুলো বা জব গুলো থাকে একটা পুরো একটা মানে লেভেল কমপ্লিট করতে গেলে দেখা যাচ্ছে আমাদের 5টা থেকে 6টা, সবসময় 8টা জবও করতে হয়। তো প্রতিটা জব গুলো আমরা আলাদা আলাদা করে আসছে। আর একটা জব যখন আমি করলাম হয়তো আমাকে যেটা দিচ্ছে যে ইঞ্জিন ওয়েল চেঞ্জ একটা অপশন থাকতেছে, আমার এটা গুলো আমি যখন একটা করলাম দেন সেটা গুলো আমার হচ্ছে টাস্ক স্কিলটা হয়ে যাচ্ছে একটা। কিন্তু যখন আমার মাল্টি থাকে এটাই আবার যে আমার সাসপেনশন সিস্টেম থাকে, তারপরে ইঞ্জিন সিস্টেম থাকে, বা আমরা বলি এটা হচ্ছে যে একজস্ট সিস্টেমে যেটা আছে। তো এরকম যখন আমরা কয়েকটা দেখাই একসাথে তখন এটা হয়ে যাচ্ছে আমার আহ মানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, যেটা যে একসাথে কয়েকটা করতেছে। আর কনসিস্টেন্সি ম্যানেজমেন্ট স্কিল যেটা যে আসলে আমি দেখা যাচ্ছে যে কি হলো ইঞ্জিন অয়েল চেক করতে গেলাম, আমার ইঞ্জিন অয়েলটা বের করার পর আমাকে ওয়াশ করতে হচ্ছে। তো ওয়াশ করার জন্য সাধারণত আমার এখানে বলা হচ্ছে ফ্লাশের জন্য ফ্লাশ অয়েল পাওয়া যায়, কিন্তু ফ্লাশ অয়েল না থাকার ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে তখন অন্য মেথড ইউজ করি। সেক্ষেত্রে হয়তো যে নর্মাল অয়েল যদি থাকে সেটা ব্যবহার করি, বা আদার যে ইঞ্জিনিয়ার গুলো আছে সেগুলো ব্যবহার করি। তো এই যে পরবর্তী বা একটা পরিবর্তন আরেকটা যে ব্যবহার করতেছি, যে এটাই হচ্ছে আমার কনফিডেন্সি ম্যানেজমেন্ট স্কিল। বুঝতে পারছি। বাট আপনারা সবাই কন্টিজেন্সির বিষয়টা বুঝতে পারছেন কিনা এটা আমাকে অ্যাসিওর করেন আগে। স্যার ম্যাডাম, জি জি ম্যাম। ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ওকে, এবার দেখেন জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল, এটা কি কেউ ধারণা করতে পারতেছেন কি হইতে পারে? মেরা এটা কাজের পরিবেশ এনভায়রনমেন্ট। আবার বলেন। মানে কাজের পরিবেশ ঠিক আছে কিন্তু এটা কি? স্কিল ম্যাডাম, দক্ষতা। লাইক আপনার এটা কাজ হচ্ছে করতে গেলে আপনার চারপাশে একটা environment আছে, সবকিছু মেনটেন করে সবার সাথে সবকিছু মেনটেন করে কাজের যে চারপাশে পরিবেশ, তারপরে আপনার হচ্ছে গিয়ে সেফটি অবলম্বন করে সবকিছু মেনটেন করে কাজটা জাস্ট করতে পারেন। ওর কথা হচ্ছে আপনার ধরেন আপনি সব সময় এসিতে কাজ করে অভ্যস্ত, আজকে ধরুন 1 সপ্তাহ ধরে আপনার এসি নষ্ট, এবার আপনি অফিসে গিয়ে মানে আর পারতেছেন না, আর শুতে পারতেছেন না, আপনি ভেঙে পড়তেছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, লুটায় পড়তেছেন, আর এরকম হতে পারে। আবার দেখা গেছে যে আপনি কি তাহলে হবে? এটা কি তাহলে আপনার জব রোল এনভায়রনমেন্ট স্কিলের ভিতরে পড়লো না? আগে ধরুন অনেক বড় জায়গায় কাজ করছেন, এখন কাজের জায়গা ছোট, আগে আগে মানে চেয়ারে বসতেন, এখন তুলে বসেন, এগুলো করা যাবে না। আপনার পরিবেশ যেমনই হোক না কেন, ছোট বড় গরম বা যেমনই হোক না কেন, সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে নিয়ে কাজটা করতে পারাটা, সতর্কতার সহিত কাজটা করতে পারাটাকে আমরা বলবো জব বা রোল এনভায়রনমেন্ট স্কিলস। দ্যাট মিনস পরিবেশ ফ্যাক্ট না, যে কোনো পরিবেশে যেভাবেই হোক না কেন সব পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে খাপ খাইয়ে আপনার সতর্কতা অবলম্বন করে, সেফটি অবশ্যই, সেফটি মাস্ট অবলম্বন করে কাজটা কি করবেন সম্পূর্ণ করতে পারাটাকে আমরা কি বলবো জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এবার একটু খেয়াল করি, এই যে আমি এতক্ষণ ধরে যে টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কম্পিটেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব বা রোলের যে ডেফিনেশনটা বললাম বা যে কোনটা কি, এইখানে সুন্দর করে লেখা আছে, বুঝতে পারছেন? আপনারা পুরোটা পড়বেন, পড়ে এটা দেখবেন। আর মোস্ট এই যে দেখেন এখানে আমি পার্পল কালার করে কিছু আন্ডারলাইন মানে করে রাখছি, কালার করে রাখছি লাইনগুলো, এটাও আপনার পড়তে হবে। কেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনার পড়তে হবে, কারণ এমসিকিউর জন্য। আপনার আগে প্রশ্ন আসতো যে টাস্ক স্কিল বলতে কি বুঝেন, এখন আর ওইভাবে ওইরকম প্রশ্ন আসে না। টাস্ক স্কিল বলতে কি বুঝেন,
এটা আপনার ভাইভাকে জিজ্ঞেস করে। আর আপনার প্রশ্ন আসে হচ্ছে এরকম যে টাস্ক স্কিল আপনার কোথায় পাবেন, টাস্ক স্কিলটা আপনি কোথায় বর্ণিত পাবেন, সিএস বলেন, তারপরে হচ্ছে গিয়ে সিবিসি বলেন বা যাই বলেন না কেন, কোথায় পাবেন। ওকে, তাহলে দেখেন আপনি এখানে সুন্দর করে প্রত্যেকটাতে লেখা আছে যে ধরেন টাস্ক স্কিলস আর usually described in the elements and performance criteria. তাহলে এলিমেন্টস অফ কম্পিটেন্সিতে আর পারফরমেন্স ক্রাইটেরিয়াতে আপনি কি পাবেন, টাস্ক স্কিলটা পাবেন। ক্লিয়ার? এরকম করে আপনি কোথায় পাবেন টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, আপনি সেম ভাবে দেখেন পারফরমেন্স ক্রাইটেরিয়াতে আন্ডারপিনিং স্কিলে আর আন্ডারপিনিং তারপরে দেখেন কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আপনি কোথায় পাবেন, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ মানে কম্পিটেন্সি বলতে পারেন, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, তারপরে হচ্ছে গিয়ে আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া, আন্ডারপিনিং স্কিল আর নলেজে পাইতে পারেন। আবার বলছি এখানে কি দেখেন, দে অলসো অ্যাপিয়ার ইন দ্য রেঞ্জ স্টেটমেন্ট, মাঝে মাঝে আপনি কি রেঞ্জ স্টেটমেন্টও পেতে পারেন। ওখান থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবে নিচের কোনটায় কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আছে, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলের নাই, নিচের কোনটি কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলের মানে পাওয়া যাবে, কোনটাতে পাওয়া যাবে, কোনটাতে পাওয়া যাবে না, এগুলো করে তখন এমসিকিউ আসবে। বুঝতে পারছেন? তাহলে এইটারে কি করবেন, আপনি টাস্ক স্কিল লিখে পাশে লিখবেন লম্বা করে যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি আর পারফরমেন্স ক্রাইটেরিয়া। টাস্ক স্কিল পাওয়া যাবে, 1 নম্বরে লিখবেন, 1 নম্বর করে লিখবেন, 1 নম্বর এলিমেন্টস অফ কম্পিটেন্সি, 2 নম্বর পারফরমেন্স ক্রাইটেরিয়া, আবার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল লিখবেন। এরকম করে হাতে লিখে, এখানে তো দেখেন আপনার ভালোভাবে আছে, কোনো নাম্বার আছে কিছু নাই, কিন্তু আপনি যখন লিখবেন তখন কি করবেন, মনে রাখার জন্য, আপনার মনে যেগুলো মনে থাকবে না, মনে রাখার জন্য আপনি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি লিখবেন যে টাস্ক স্কিল পাওয়া যাবে এখানে এখানে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল পাওয়া যাবে এখানে এখানে, কন্টিনজেন্সি এখানে এখানে, জব রোল এখানে এখানে, এভাবে করে 1 2 3 4 করে লম্বা করে রাখবেন। তাহলে কি কি আপনার চোখে এটা ভিজুয়াল হবে। ক্লিয়ার? জি ম্যাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু প্রশ্ন আসে। আর আমি যেভাবে ইলাবোরেটলি ডিসক্রাইব করে বলতেছি দেখেন, আমি কিন্তু আপনাদের প্রশ্ন ওইরকম, এটা কিন্তু স্কিল পার্ট না, পেডাগজি পার্ট, এটা কিন্তু পেডাগজি স্কিল না যে আমি আপনাকে 100-150 প্রশ্ন দিয়ে দিলাম এবার আপনি করতে থাকেন, হবে না। দেখা গেছে এই যে আমি যেভাবে বলতেছি প্রশ্ন ভাবে নাও আসতে পারে, প্রশ্ন আরেকটু গভীরে আসতে পারে, কিন্তু আপনি যদি এই বিষয়গুলো প্রত্যেকটা টপিক যদি আপনি ক্লিয়ার থাকেন তাহলেই আপনি পারবেন। মোট কথা আপনাকে টপিক ক্লিয়ার হইতে হবে। আমি বলতেছি, আমি বলার পরে ওই জিনিসটা আপনি শুনবেন, শোনার পরে আবার আপনি বলার ট্রাই করবেন যে আপনি পারতেছেন কিনা ডেলিভারি দিতে। যদি না শুনতে পারেন মানে না বলতে পারেন ভালো করে গুছায়া, ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি এই সেম জিনিসটা আরেকজনকে ডেলিভারি দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত ডেলিভারি দিতে পারবেন না বুঝবেন যে আপনি পরীক্ষা মানে পড়া হয় নাই। ওকে, কারণ প্রশ্ন কিন্তু এভাবেই আসবে, না বুঝলে না বুঝাতে পারলে তখন আপনি লিখতে পারবেন না। আমি আপনার প্রশ্ন কিন্তু কমন ফালাইতে পারবো না, যার কারণে আমি আপনাকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, ধরে ধরে বুঝাবো। বাকি কাজ কিন্তু আপনার উপরে। আমি জাস্ট আপনাকে হিন্টস দিতে পারবো, প্রিভিয়াস প্রশ্ন এরকম আসছিল, এটা এইভাবে আসছিল, আপনার হয়তো এবার ওইখান থেকেই যে আসবে ওইভাবেই আসবে, এটা কিন্তু কোনো মানে বলা নেই। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখেন এবার আসবো আমরা সিএস এ। আমরা অলরেডি সিএস কিন্তু পড়ে ফেলছি, তাই না? আমাদের সিএস এর কম্পোনেন্ট কয়টা? কম্পোনেন্ট, এলিমেন্ট আর প্যারামিটার, এই 3টে ওয়ার্ড একই অর্থ বোঝায়। ওকে, তাহলে সিএস এর কম্পোনেন্ট কয়টা? সামনে ম্যাডাম 9টা। 9টা। 9টা কি কি আমরা আরেকটু মেমোরাইজ করি, দেখি একটু পারি কিনা। 9টা কি কি? ইউনিট কোড, ইউনিট টাইটেল, nominal hours, unit descriptor, element of competency, performance criteria, range statement, evidence guide, accreditation requirement. আচ্ছা, এবার দেখেন হয়ে গেল। ম্যাম একটু বিরক্ত করতে চাচ্ছিলাম ম্যাম, কথা বলা যাবে? বলেন। ম্যাম আমি গত 2টা ক্লাস করতে পারিনি, আমি নতুন জয়েন হয়েছি তো ম্যাম।
ওই দুইটা শীটটা কি আমি পাবো বা ক্লাস রেকর্ডটা কি পাবো ম্যাম? আপনাদের মেবি একটা অলরেডি কি বলে লিংক শেয়ার করা হয়েছে, হ্যাঁ ওই লিংকে গেলেই সব পাবেন। ওকে ম্যাম। আচ্ছা দেখেন, তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সম্পর্কে আমরা অলরেডি ধারণা নিয়েছি, ওইটা সম্পর্কে আমরা ভালোভাবেই পারি, বুঝি। এবার এখানে আপনার প্রশ্ন আসছে, দেখেন অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুডস, আপনি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আপনি একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করবেন, সাপোজ আপনি একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করবেন, তাহলে তৈরি করতে গেলে আপনাকে কি কি ওটার ভিতরে ইনক্লুড করতে হবে। আপনি একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করবেন, তাহলে তার ভিতরে আপনার কি কি ইনক্লুড করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল দেখেন স্কিল, নলেজ এন্ড অ্যাটিটিউড রিকোয়ারমেন্টস ফর দ্য লেভেল অফ ওয়ার্ক, তাহলে আপনি কোন লেভেলের জন্য করতে চাচ্ছেন সেটার নলেজ স্কিল অ্যাটিটিউডটা কি লাগবে। আপনি তো মানে আমাদের সিএস তো মানে প্রত্যেকটা অকুপেশন, আমরা তো অকুপেশন সেক্টর ওই যে জেনারিক পড়ছি না এগুলো, তাহলে আমাদের তো দেখা গেছে একটা সেক্টরে একটা অকুপেশন না, একটা সেক্টরে আমাদের একাধিক অকুপেশন, আবার প্রত্যেকটা অকুপেশনের কিন্তু মানে 3-4টা করে লেভেল আছে। তাহলে বুঝতে পারছেন আমাদের সিএস আলটিমেটলি কতগুলা, তাই না? তাহলে এরকম করে তাহলে কোন অকুপেশনের কোন লেভেলের জন্য আপনি কি পরিমাণ নলেজ স্কিল অ্যাটিটিউড চাচ্ছেন সেটা আগে আপনাকে কি করতে হবে, ঠিক করতে হবে কোন লেভেলের জন্য। ওকে, তারপর দেখুন কোয়ালিটি ইন্ডিকেটরটা, কোয়ালিটিটা কি হবে, ওই যে কোয়ালিফিকেশনটা আর কি হবে সেটা ইন্ডিকেটর করতে হবে। তারপর ন্যাশনাল কোয়ালিফিকেশনস দ্যাট এ পারসন ক্যান রিসিভ হু হ্যাজ বিন অ্যাসেসড অ্যাজ কম্পিটেন্ট এগেইনস্ট দ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড। তাহলে এই যে ন্যাশনাল কোয়ালিফিকেশনটা কি হবে স্যার, লেভেল 1, লেভেল 2 নাকি লেভেল 3 কি বুঝতে পারছেন না? কোয়ালিটি বলতে ওইখানে কোয়ালিফিকেশনটা বোঝাচ্ছে যে ওই যে ইয়েটা কি বলে অকুপেশন নেমটা আর কি, ওইটা কোন অকুপেশনের জন্য আর ওই অকুপেশনের কোন লেভেলের জন্য। ফার্স্ট অফ অল আপনার দেখা গেছে যে মানে কোন লেভেলের জন্য আপনি নলেজ স্কিল অ্যাটিটিউডটা চাচ্ছেন সেটা, তারপর হচ্ছে কোন অকুপেশনের কোন লেভেলের জন্য ন্যাশনাল সার্টিফিকেট আছে সে পাবে, মানে কোন অকুপেশন কোন লেভেলের জন্য, এগুলো আপনার আগে ইন্ডিকেট করতে হবে। উপরে দেখবেন আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু দেওয়া থাকে। তারপরে দেখবেন যে লার্নিং স্ট্র্যাটেজি দ্যাট প্রোভাইডস গাইডলাইন অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ ট্রেনিং ইনক্লুডিং ইমপ্লিমেন্টেশন গাইডলাইন অ্যান্ড ট্রেনিং লার্নিং ম্যাটেরিয়ালস। তাহলে ওই যে আমাদের যে কি বলে এটাকে কিভাবে শিখাবেন কি করবেন এই স্ট্র্যাটেজি গুলা, আমাদের ট্রেনিংটা ওই যে আছে না এভিডেন্স গাইডের ভিতরে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং অ্যাটিটিউড আছে না, স্কিল অ্যাটিটিউড, তারপরে ম্যাটেরিয়ালস গুলো কি লাগবে, যে রিসোর্স ইমপ্লিকেশন আছে না স্যার ম্যাডাম, এই বিষয়গুলো আর কি বলছে আপনার। তারপরে অ্যাসেসমেন্ট গাইডলাইন, অ্যাসেসমেন্টটা কিভাবে নেবেন, অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ম্যাটেরিয়ালসটা, অ্যাসেসমেন্ট কোন মেথডে নেবেন এবং এই ক্ষেত্রে ম্যাটেরিয়ালস গুলো কি কি লাগবে। তাহলে এই সব বিষয়গুলো আপনার একটা সিএস বানাইতে গেলে আপনার প্রয়োজন বা অন্তর্ভুক্ত করতে হবে। এখন এখান থেকে প্রশ্ন আসবে বাজে সেটা হচ্ছে যে ধরেন আপনি একজন সিএস এক্সপার্ট বা টিবেট এক্সপার্ট, এখন আপনাকে আপনার অকুপেশনাল একটা সিএস বানাইতে হবে। তাহলে একটা সিএস বানাইতে গেলে আপনার কোন কোন বিষয়গুলো ওই সিএস এর ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে, তখন আপনাকে এই পয়েন্টগুলো লিখতে হবে। আমি কি বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে দেখেন আমি তো ওই দিন আপনাদেরকে ওই যে মুখে বলেছিলাম তাই না, যে আপনার ডিফারেন্ট কম্পোনেন্ট মানে কি বলে এটাকে কম্পোনেন্টস অফ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মুখে বলেছিলাম, কিন্তু আপনারা তো মানে কেউ কেউ লিখেছেন বাংলা ভাবে বলেছিলাম, মুখে বলেছিলাম বলতে বাংলায় বুঝায় বলছিলাম। এখন ওটা ইংলিশ লাগবে না, এখানে দেখেন এই যে সুন্দর করে ইউনিট কোড অ্যান্ড টাইটেল বলতে কি বুঝেন, কিভাবে কি এখানে লেখা আছে, নমিনাল আওয়ার বলতে কি বুঝবেন, ইউনিট ডেসক্রিপ্টর এই যে দেখেন তাই ইউনিট ডেসক্রিপ্টর গিভস এ শর্ট সামারি, এই যে বলেছিলাম না ইউনিট ডেসক্রিপ্টরটা শর্ট সামারি বলা হয়, এই যে এখানে লেখা আছে। মানে তারপর দেখেন এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এলিমেন্টস অফ কম্পিটেন্সি আর পারফরমেন্স ক্রাইটেরিয়া, এটা নিয়ে আমরা সামনে আর একটু পড়বো আবার দেখবো, কিন্তু এই যে দেখেন এলিমেন্টস অফ কম্পিটেন্সি অর সিম্পলি এলিমেন্টস রেফার টু এনি দ্য বেসিক কম্পোনেন্টস অফ ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে এলিমেন্টস অফ কম্পিটেন্সি কি আমাদের বেসিক ইউনিট অফ কম্পিটেন্সিটাকে ডিসক্রাইব করে। ওই যে আমি যেটা বলেছিলাম সেটা তো বুঝায়া আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম, এইখানে কিন্তু সুন্দর করে লেখা আছে। তারপরে এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া,
এই যে এখানে দেখেন পারফরমেন্স ক্রাইটেরিয়া ইন টার্মস অফ এ সেট অফ আউটকামস which need to be achieved in order to be deemed competent. তাহলে একটা কাজ পারফর্ম করার জন্য আপনার যে ক্রাইটেরিয়া গুলো প্রয়োজন ওইটা। এই যে দেখেন আমি বলেছিলাম না যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সেম, তাহলে ইট ইজ অলসো রেফার্ড টু অ্যাজ অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। বুঝছেন? এই যে অলসো রেফার্ড টু অ্যাজ অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ইন কারিকুলাম ডকুমেন্ট। ওকে, তারপরে দেখবেন এই যে এইটা আমরা মূলত ইয়ে করবো না, তারপর দিতেও পারি, শিখতে পারি। আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে আপনাকে বলতে পারে যে সিএস এর যে কম্পোনেন্ট 9টা এটা কি একদম ফিক্সড, আর কোনো কিছু অ্যাড করা যাবে না, কোনো কিছু মাইনাস করা যাবে না? হ্যাঁ, তখন আপনি বলতে পারবেন যে কি স্যার অবশ্যই মানে এটা ফিক্সড না, এটা অবশ্যই অ্যাড করা যাবে বা মাইনাস করা যাবে, কিন্তু এনএসডিএ এখনো যে মানে এখনো পর্যন্ত যে কারিকুলাম গুলো করেছে, সিএস গুলো তৈরি করেছে, সেখানে স্টিল নাও এই 9টা ইউজ করছে। কিন্তু যাবে না যে তা না, অবশ্যই অ্যাড করা যাবে, নতুনত্ব অ্যাড করা যাবে। তো আমরা নর্মালি যে আপনার ওই যে সিএস গুলো দেখি, ওই সিএসই কিন্তু আপনার এই যে স্কিল নলেজ কি বলে স্কিল এন্ড নলেজ রিকোয়ারমেন্ট ফর দ্য ইউনিট, এটা কিন্তু নাই, এটা কিন্তু ওটাতে নাই এখন, বুঝছেন? তো এটা অনেকে ধরে অনেকে ধরে না। এরপরে দেখেন এই যে রেঞ্জ স্টেটমেন্ট, এটা অনেক মানে অনেক ইম্পর্টেন্ট। রেঞ্জ স্টেটমেন্টের কথা বলেছিলাম না, ওই যে রেঞ্জ অফ ভেরিয়েবল আর রেঞ্জ স্টেটমেন্ট একই কথা। রেঞ্জ অফ ভেরিয়েবল আর রেঞ্জ স্টেটমেন্ট একই কথা। রেঞ্জ আর ভেরিয়েবল আর এখানে হচ্ছে রেঞ্জ স্টেটমেন্ট একই কথা। দেখেন এখন এখানে একটা প্রশ্ন আসে, বলে যে রেঞ্জ স্টেটমেন্টে কোন কোন ইনফরমেশন গুলো ইনক্লুড থাকবে। আমি কিন্তু আপনাদের ওই দিন বলেছিলাম যে রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্টে আপনার সচরাচর ওই যে কি বলে টাইপ, তারপর হচ্ছে কম্পোনেন্ট আকারে, টাইপ আকারে, ক্যাটাগরি, এই টাইপের বিষয়গুলো থাকে, টুলস, ইকুইপমেন্ট, প্রসেস, প্রসিডিউর, এই বিষয়গুলো থাকে। তাহলে এইটা আপনার একটা প্রশ্ন আকারেই আছে, যে আপনাকে প্রশ্ন করতে পারে রেঞ্জ স্টেটমেন্টে কোন কোন ইনফরমেশন গুলো ইনক্লুড থাকে, তখন আপনাকে লিখতে হবে এই যে দেখেন লেজিসলেশন সাচ এস অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। রেঞ্জ স্টেটমেন্টে আপনার কি থাকে, আইন কানুন থাকে, কি টাইপের, অস রিলেটেড আইন কানুন, অস। তারপরে দেখেন দ্য রেঞ্জ অফ ইকুইপমেন্ট, তাহলে কোনো একটা ইকুইপমেন্টের রেঞ্জ থাকতে পারে, টুলস এর রেঞ্জ থাকতে পারে, প্রসেস বা কোনো একটা প্রসিডিউর থাকতে পারে, স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক্স যদি আপনার কোনো লার্নার গ্রুপ থাকে, মানে স্পেশাল কোনো সেটা থাকতে পারে। তারপরে পার্টিকুলার যদি কোনো লোকেশন দেওয়া থাকে সেগুলো থাকতে পারে। তারপরে দ্য রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন অ্যারাইজিং ফ্রম পার্টিকুলার কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, এটাও আপনার থাকতে পারে কিসের ভিতরে, রেঞ্জ স্টেটমেন্টে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা আপনাদের মুখস্থ করতে হবে। রেঞ্জ স্টেটমেন্টে ইনক্লুড থাকবে, এটা যে ইলাবোরেট আকারে বলছে, এটা তাহলে সিবিসির ভিতরে পড়তেছে কোনটা মানে এই যে আমরা যেই মানে যেগুলি পড়তেছে, যেমন এভিডেন্স গাইড বা এই যে সিএস এর কম্পোনেন্ট 9টার আবার ইলাবোরেট আকারে বলছে, তাহলে এগুলো কি সিবিসি হিসেবে ধরবো? না, এটা সিএস আকারে, আমরা সিএসসি করছি, আমরা সিবিসি কিন্তু এটা সিএস, আমাদের সিবিসির কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার। তাহলে রেঞ্জ স্টেটমেন্টে আমার কি কি ইনফরমেশন থাকে আমাকে একটু বলেন তো আমাকে। রেঞ্জ স্টেটমেন্টের ইনফরমেশন কি কি ইনফরমেশন ইনক্লুড থাকে? হ্যাঁ, এটা যে লেজিসলেশন থাকবে, রুলস আর রেগুলেশন, যেমন যে কোনো অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইস্যু রিলেটেড যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে। রেঞ্জ অফ ইকুইপমেন্টের থাকবে টুলস, প্রসেস অ্যান্ড প্রসিডিউর, মানে স্পেসিফিক অকুপেশনগুলোতে কি কি টুলস ইকুইপমেন্ট ব্যবহার করা হবে, তার প্রসেস এবং প্রসিডিউরগুলো, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নিডস অফ লার্নার গ্রুপস থাকবে। আর পার্টিকুলার লোকেশন থাকবে, যে এটা কোথায় মানে এক্সাক্ট কোন লোকেশনে এই অকুপেশনটা ডেলিভার করা হয় বা পাওয়া যাবে, এরকম টাইপের।
range of application arising from particular quality assurance system. Application arising from particular মানে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা নির্দিষ্ট থাকবে কিনা সেটাই। এই পাঁচটা ইনফরমেশন অবশ্যই রেঞ্জ অফ স্টেটমেন্টে ইনক্লুড থাকতে হবে। ওকে, এবার দেখেন একটা হোল আপনার এই যে সিএস দেখতে কিরকম হয়, যদিও এটা আমি আগেও দেখিয়েছি আপনাদের। তারপরে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এখানে একদম ভালো মতো সবকিছু ইয়ে করা আছে। ওকে, তারপরে এই যে দেখেন আমি আসলে আজকে ক্লাসটা নিতে চাচ্ছিলাম না, গরম এত মাত্রায় বাড়ছে যে আমার প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে। তারপরে দেখলাম যে মোটামুটি সবাই অনেকেই জয়েন করছেন, তো ভাবলাম যে থাক করাই। আমি কি আরো এখন কন্টিনিউ করবো? আপনারা কি নিবেন? না ম্যাম, যেহেতু আপনি অসুস্থ ম্যাম, সমস্যা নেই। না না, পারফেক্ট না, আমি চাচ্ছি যে আপনারা কি নিতে পারবেন, আমি কি আরেকটু কন্টিনিউ করবো? কারণ আমি চাচ্ছি অল্প করে আমি আগাইলেও প্রয়োজন দিচ্ছি আপনাদের, ততটুকু আমি আবার আপনাদের কাছ থেকে নিতে চাই। দেখছি আমি চাই না আপনারা জমায় রাখেন এই টাকাটা, জমাইলে কিন্তু যেহেতু আপনারা জব করেন, জব হোল্ডার অনেকে আছেন, হাউস ওয়াইফ, সংসার সামলাইতে হয়, তো পরবর্তীতে এটা কিন্তু আপনার খুব বার্ডেন হয়ে যাবে। ম্যাম কয়টা ক্লাস হবে মোট? কয়টা ক্লাস বলতে এরকম করে 2 মান্থসের, এটা এখন আবার যদি নতুন করে স্টার্ট করেছি, আচ্ছা তো এটা 2 মান্থসের মধ্যে মোটামুটি হয়ে যাবে। আমি প্রথম 2টা সিবিএলএম একটু স্লো যাব বলতে এই 2টা সিবিএলএম আপনারা দেখা গেছে এই কোর্সের প্রায় 40% কভার করবে। আমি যদি এই 2টা সিবিএলএম আপনাকে ভালো মতো একদম মাথায় ঢুকাইতে পারি স্লোলি, তাহলে বাকি সিবিএলএম গুলো আমার বোঝাইতে আপনার কষ্ট হবে না। এই 1 নাম্বার সিবিএলএম কে শেষ করলে আমরা 11 নাম্বার সিবিএলএম এ চলে যাব। এই 2টা সিবিএলএম যদি আমি আপনাদেরকে ভালো মতো একটু বুঝাইতে পারি, মাথায় ঢুকে যায়, তখন দেখবেন বাকি জিনিসগুলো মানে একদম ইজি হবে। কারণ আমাদের যে সিবিএলএম গুলো আছে এগুলো প্রত্যেকটা টপিক অনেকবার করে রিপিট করা। এই যে আমি আজকে আপনাদের সিএস বুঝাইলাম না, একটু পরে সিবিসি আসবে, এই সেম টপিকটা আপনার অন্যান্য আরো 3 থেকে 4টা বইয়ে আপনি রিপিট পাবেন, বুঝতে পারছেন? তখন ওই পড়াগুলো, ওই বইগুলো আপনার টানতে ইজি হবে। আর এই যে আপনাদের 12টা সিবিএলএম এর ভিতরে 12টা সিবিএলএম কিন্তু মানে মেইনলি মানে কি বলে এটাকে ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে না, আপনার পড়তে হবে 1 নাম্বার আর হচ্ছে 8 থেকে 12 নাম্বার পর্যন্ত। মাঝখানে যে 6টা, মোট কথা হচ্ছে 6টা সিবিএলএম আপনার মনোযোগ দিয়ে পড়তে হবে। আর বাকি 6টা মানে এমন না যে মনোযোগ দিবেন না, আবার পরবর্তীতে বললেও তো মানে আমি তো ভয় পাচ্ছি বলতে, মনোযোগ দিয়ে আবার না পড়েন, মানে এমন না যে পড়তে হবে না, পড়তে হবে কিন্তু একটু কম জোর দিয়ে। ম্যাম টোটাল অনলাইন কতটা ক্লাস হবে? অনলাইনে 24টা। আর ফাইনাল এক্সাম কবে হবে? জুনে আপনাদের শেষ না হওয়া পর্যন্ত। আমি কি আপনাদেরকে ইয়ে করে দিব নাকি, ছেড়ে দিব নাকি? না, আমি মিনিমাম 24টা ধরে রাখেন। ওকে, জি ম্যাম। 2 মান্থস আপনাদের মেবি এই যে এই মাস জুনের ফার্স্টের দিকে আপনারা প্রিপেয়ার হয়ে যাবেন, মোটামুটি জুনের ফার্স্টের দিকেই বসতে পারবেন, মানে জুনের 15 তারিখের মধ্যে হয়ে যাবে আপনাদের। কিন্তু সেটা যদি এখন থেকেই অল্প অল্প করে আমি যতটুকু পড়াচ্ছি এটা যদি আপনারা পড়েন, আর যদি জমায় রাখেন তাহলে আমার আর কিচ্ছু করার নাই। আমি এই যে হোমওয়ার্ক দিচ্ছি আপনাদের, কেউ হোমওয়ার্ক দেন তো কেউ দেন না, এটা খুবই কষ্ট লাগে। 2-1 ছাড়া কেউই ওইটাকে সিরিয়াস ভাবে নেন না। আমি আপনাদের দিয়ে লেখাচ্ছি এই কারণে, কারণ আপনারা লিখেন না, একবার করে লিখলেও আপনার অনেকবার মনে থাকার মতো থাকবে, একটু হলেও মনে থাকবে, বুঝতে পারছেন? তাহলে আমি এই পর্যন্তই আজকে রাখি। হ্যাঁ, নেক্সট ক্লাসে মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের, আর এরকম নাই। নেক্সট ক্লাসে হয়তো 1 নম্বর সিবিএলএমটা শেষ হয়ে যাবে।
ঠিক আছে, কারো কোনো আচ্ছা। কিছু বলার আছে? না ম্যাডাম। না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা শেষ করব কি? জি জি ম্যাডাম। ম্যাম প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসসালামু তাহলে আলাইকুম। তাহলে